অনেক গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা আছেন। আলিয়া ইউনিভার্সিটির ভাইস প্রিন্সিপাল ও ভাইস চ্যান্সেলরও আছেন, এখানে দ্বিতীয় আছে, আমার সাথে শোভনও এসছেন। আছে আপনাদের সকলে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন, এবং আবার বলি স্যালুট টু অল অফ ইউ, আসসালামু আলাইকুম টু অল অফ ইউ, নমস্কার এবং প্রণাম। আজকের দিনটা মনে রাখবেন, ভারতবর্ষের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনটা আপনারা পছন্দ করে শুধু নিজেদের নয়, ভারতবর্ষের গণতন্ত্রকে, ভারতবর্ষের সংসদীয় ধারাকে, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে আপনারা গৌরবান্বিত করেছেন। কেন জানেন? 1949 সালে এই দিনে ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সংসদ গ্রহণ করেছিল। আজকে সংবিধান দিবস। আজকের এই দিনটাতে আমরা বাবা সাহেব আম্বেদকর সহ যারা সংবিধান রচনা করেছিলেন, পণ্ডিত জওহরলাল নেহরু তখন প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে ডক্টর বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে যারা আছেন সকলকে আমরা সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। আজকের এই দিনটিতে গণতন্ত্রপ্রেমী অনেক মানুষ, অনেক সাধারণ মানুষ, অনেক নিরীহ মানুষ কখনো আন্দোলন করতে গিয়ে, কখনো বা নিরীহভাবে তাদের জীবন বলিদান দিয়েছেন, তাদের জীবন হারিয়ে গেছে। আমরা তাদেরও আমাদের সলিডারিটি জানাই। উই এক্সপ্রেস আওয়ার ফুল সলিডারিটি, উই কন্ডেম অল টেরোরিজম। আমরা টেরোরিজমকে কন্ডেম করে আমরা মানুষকে গ্রহণ করছি আজকের এই দিনটাতে। আজকে দু একটি কথা বলবার আগে আমি একটু মনে করিয়ে দিই, আজকে দেশ জুড়ে একটাই আলোচনা চলছে, টলারেন্স অর ইনটলারেন্স, সহ্য অথবা অসহ্য। ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনায় একটা কথা বলা ছিল, এটা আমরা কারো কাছে দয়া চাইছি না, বা রাজনীতি করছি না, বা দয়া করার প্রোগ্রামও নয়। ভাই ওরা দেখতে পাচ্ছি না, তুমি একটু ক্যামেরাকে একটু সরিয়ে দেওয়া দিকে, তাহলে সুবিধা হবে, ওরা দেখতে পাচ্ছে। বক্সটা আছে তো বাঁচতে হচ্ছে। ভারতবর্ষের সংবিধানে কি লেখা আছে? আমরা ভারতের জনগণ, ভালো করে মন দিয়ে শুনুন, আজকের দিনে এটা না বললে লোকে বুঝতে পারবে না এটা কি। আমরা ভারতের জনগণ, ভারতের সংবিধান প্রস্তাবনায় বলা আছে আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে গড়ে তুলতে এবং সকল নাগরিককে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা, মতপ্রকাশ, বিশ্বাস, আস্থার ও ধর্মচারণের স্বাধীনতা, সামাজিক প্রতিষ্ঠা ও সুযোগের সাম্য সুরক্ষিত করতে এবং তাদের সকলের মধ্যে সৌভ্রাতৃত্বর বন্ধন গড়ে তুলতে, ব্যক্তির সংগ্রাম এবং জাতির একতা ও সংহতি সুনিশ্চিত করতে আমাদের সংসদে আজ 26শে নভেম্বর 1949 তারিখে এতদ দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং আমাদের অর্পণ করছি। এটা ভারতবর্ষের সংবিধানে বলা আছে। আজকে আপনারা আপনাদের উন্নয়নের কথা বলতেই পারে, অসুবিধার কথা কি আছে? এবার আমাকে সামনে রেখে আপনি আমার সমালোচনাও করতে পারেন, আমি তো শিখতে পারি। আমার যদি কোথাও ভুল হয়, অসুবিধার কি আছে? আমি এটাকে খারাপ বলে ভাবি না। সিদ্দিকুল্লাহ সাহেব বলছিলেন কারে যে আমার এখানে কেন ওনারা আমন্ত্রণ জানাবে, এটা যেমন কোশ্চেন ছিল অনেকের মধ্যেই, আবার আমাকেও কোশ্চেন করা হয়েছে আমি কেন যাব, আমি কোথায় যাব, কেন যাব, কাদের সাথে মিশব আর কাদের কাছে যাব, এই কোশ্চেনটা কেন? আমি যখন রামকৃষ্ণ মিশনে যাই তখন তো এই কোশ্চেনটা করেন না। আমি যখন ভারত সেবার সঙ্গে যাই এই কোশ্চেনটা হয় না। আমি যখন আমার গুরু নানকের জন্মদিনে যাই পাঞ্জাবিদের কাছে এই কোশ্চেনটা হয় না।
আমি যখন বড়দিনের চার্চে যাই তখন এই কোশ্চেনটা হয় না। তো আজকে একটা মাদ্রাসার সংগঠন আমাকে স্কুল সংগঠন ডাকে আমি যাই, আমি বিশ্ববিদ্যালয়ের সংগঠন ডাকে যাই, অন্যান্য সংগঠন ডাকে আমি যাই, তাহলে আজকে যদি আমাকে এই সংগঠন মনে রাখতে হবে, একসময় প্রণব দা ছিলেন, প্রণব দা আজকের রাষ্ট্রপতি, যারা কথা বলছেন তাদের জানা উচিত এই সংগঠনটা বরাবর দেশের জাতীয় স্রোতের সাথে যুক্ত ছিল, আছে এবং থাকবে। আমি তো এসেছি জাতির ভাবধারার, আমি তো এসেছি জাতীয় ভাবধারার একটা মূল স্রোতে মিশতে, জাতির কথা বলতে, দেশের কথা বলতে, মানুষের কথা বলতে, মানবিকতার কথা বলতে, ধর্মনিরপেক্ষতার কথা বলতে। আপত্তির কি আছে? গত বছর একটা প্রবলেম হয়েছিল, সো হোয়াট? প্রবলেম তো ওই এসইউসি মিটিং এ হয় না, সিপিএম এর মিটিং এ হয় না, স্টোনম্যানরা স্টোন নিয়ে আসি যখন পুলিশকে মারে না, মেরেছে তো। কেন আক্রমণ করবে পুলিশকে? এটার আমি বিরুদ্ধে। একটা ঘটনা ঘটেছে আগেরবার, আমি জানি বিপি মার খেয়েছিল, সেটা একটা ঠিকমতো অর্গানাইজ করে করা হয়নি বলে। আজকে দেখুন তো অর্গানাইজ করে করা হয়েছে বলে কত সুন্দর মানুষ বসে আছেন, কত সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধভাবে। যে কোনো বড় প্রোগ্রামের আগে পুলিশের সাথে কথা বলে কার পার্কিং কোথায় হবে, জমায়েতটা কোথায় হবে, মিছিলটা কোন পথে আসবে, কোন পথ দিয়ে চলে যাবে, এইটুকু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করলেই সবকিছু সহজ হয়ে যায়। মনে রাখবেন, আমি যখন এখানে দাঁড়িয়ে কথা বলছি আপনাদের বাদ দিয়ে সবাই বাংলা চলবে? এতগুলো মানুষ বসে আছে, আমি সবাইকে বাদ দিয়ে দেবো? আপনারা লক্ষ লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করেন না। আমাকে রেড রোডে ফজলুল সাহেব ডাকে, আমি যাই না। ফজলুল সাহেব আমার বিরুদ্ধে কত কথা বলেছে, তাও আমি গেছি। কেন গেছি? ফজলুল সাহেব বলতেই পারেন এটা তার অধিকার, আমি তার গণতান্ত্রিক অধিকার কাজ করবো কি করে, বাট আমি গেছি। কেন গেছি? কারণ ওই দিন নামাজের দিন যদি আমি না যাই, ঈদের দিন আমার মন খুশি হয় না। আমি ঈদের চার দেখে আমিও খুশি অনুভব করি। শুনুন, আমি যাবো সামনে সামনে বলি, আমি একটু আউটস্পোকেন আছি আর একটু বোল্ড আছি, আমি সব ভয়টাও পাই না। আমি দুর্গা পুজোয় যাই, চণ্ডীপাঠ করি, আমি আবার রোজাও করি, আমি ঈদেও ঘুরি, আমি ছট পুজোতেও যাই। কারণ আমি মনে করি আমি বলে আমি নই, আমি মানুষের, মানুষ যেটা চাইবে সেটা হবে। এবং না গেলে আমার মন ভালো লাগে না। আকবর যখন বেঁচে ছিল, জেনে রাখবেন, এসব কথা আমি বলি না কাউকে। আমরা প্রতিদিন, আমি তখন পার্লামেন্টের মেম্বার ছিলাম, আকবর আলী খান্দেকারে ছিল, ওখানে খুব ভালোবাসতাম, এখনো বাসি। যখন ও রোজা করতো, আমরা তৃণমূল কংগ্রেসের এমপিরা না কেউ খেতাম না সারাদিন, ওকে আমার বাড়িতে নিয়ে আসতাম, রোজা ভাঙাতাম, তারপরে খেতাম। সিদ্দিকুল্লাহ বলতে পারবে না, একটা কথা বলি ওর নামে। ও যখন আমার একদিন আমন্ত্রণ করতে গিয়েছিল এইসব প্রোগ্রামের ব্যাপারে, আমি বললাম ঠিক আছে তুমি নবান্নে এসো, তখন রোজা চলছিল। ও নামাজটা কোথায় বসে করেছিল জানেন? আমি গর্বিত, আমার নবান্নে, আমার চেম্বারে বসে। ঠিক তো? মনে করিয়ে দিলাম। আরে আমি সব ভালোবাসি, আমার ভালো লাগে। গঙ্গাসাগর তীর্থে জানেন, আজকে সংবিধান দিবস বলেই কথাগুলো বলছি, গঙ্গাসাগর তীর্থে যে মহান্ত আছেন, আমি গঙ্গাসাগরে গেলাম, উনি বললেন জেলা পরিষদের সভাধিপতি শামিমা দাঁড়িয়ে আছে, ওনাকে ডেকে নাও। আমি ভাবলাম উনি যদি পছন্দ না করে, ডেকে নিয়ে আমায় বললেন জানেন তো, আমার উত্তরপ্রদেশে অনেক বড় ওই অযোধ্যায় আমার মন্দির আছে, আমি কুম্ভ মেলাটাকে পরিচালনা করি, কিন্তু আপনাকে একটা অনুরোধ করবো, সাগরের যে গেটটা করবেন ওটার নাম দিন সর্বধর্ম সমন্বয়ের গেট। সেদিন আমার হৃদয় উনি জয় করেছিলেন। আমি রামকৃষ্ণ মিশন বেলুর মঠে যখন যাই, আমি মঠ দিয়ে ঢুকতে ঢুকতে দেখি একটা মসজিদ আছে, একদম বেলুর মঠের একদম অ্যাডজেসেন্ট ওই ক্যাম্পাসের মধ্যে। এইসব মানুষরা যদি সবাইকে নিয়ে কাজ করতে পারে, তাহলে আমাদের আপত্তিটা কোথায়? আমি মুখে সংবিধান দিবস পালন করব, বিশেষ অধিবেশন করব,
আর আমি সত্যের সীমা ছাড়িয়ে গিয়ে ও হিন্দু না ও মুসলমান, ও শিখ না ও খ্রিস্টান, এই কোয়েশ্চেন করবো, এটা আমাদের করা উচিত নয়। যতক্ষণ চেয়ারে থাকতে হবে সংবিধান মেনে, ততক্ষণ পর্যন্ত সব ধর্মের মানুষকে শ্রদ্ধা জানানো আমাদের কাজ এবং সবাইকে ভালোবাসা আমাদের কাজ। যে কেউ তার ধর্মোৎসব করতেই পারে, কোনদিন তো কেউ অস্বীকার করেনি সেটা। আমাকে তো মুসলিম ভাই বোনেরা কখনো বলে না যে আপনি দুর্গাপুজোয় যাবেন কেন। ইভেন দুর্গাপুজোয় অনেক মুসলিম ভাই বোনেরা আছে যারা পুজো কমিটিতে থেকে পুজোর সময় সমস্ত কাজকর্ম করেন। দেখাতে পারবেন বাংলা ছাড়া একটা জায়গায় মহরম পূজা একসাথে পালিত হয়েছে, হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে কোনো ইনসিডেন্ট না করতে দিয়ে। সাহায্য তো সবার থেকে পেয়েছি, সমস্ত ব্যাপারে প্রশাসন করে, চেষ্টা করে, প্রশাসন সবাইকে নিয়ে করে। আপনারা সাহায্য না করলে এ কাজ হতো না। সিদ্দিকুল্লাহ সাহেব কয়েকটা কথা বলেছে, আমি দু একটা কথা আপনাদের বলি। হয়তো সব কাজ হয়তো আমরা করতে পারি না, কিন্তু মনে রাখবেন চেষ্টা করতে হয়। আইন বাঁচিয়ে আইনের কাজ করতে হয়, আইনকে রক্ষা করে। প্রথমেই বলি, আমরা আসবার আগে সেন্ট্রাল কমিটির রিপোর্ট নিয়ে আমি নিজে অনেকবার পড়েছি, আলোচনাও করেছি, এবং আমার একটা কমিটমেন্ট ছিল কাজগুলো করব। আমার প্রথম কমিটমেন্ট ছিল উর্দু ল্যাঙ্গুয়েজকে 10% যেখানে আছে উর্দু ভাষাকে স্বীকৃতি দেওয়ার। আমরা এসেই সেটা করে দিয়েছি এবং উর্দু একাডেমিও আমরা তৈরি করেছি। ওবিসি রিজার্ভেশন, আপনার রিজার্ভেশনের কথা বলেছিলেন, আমি আইন দেখেছি। অন্ধ্রপ্রদেশ সরকার মুসলিমদের রিজার্ভেশনের নামে 4% অ্যানাউন্স করেছিল, সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছিল, আলটিমেটলি করতে পারেনি, কোর্টে কেস পড়ে আছে। আমাকে দেখতে হলো কোন কায়দায় হতে পারে। আমি 2 বছর ধরে একটা সার্ভে করেছিলাম, আমাকে ডক্টর উপেন বিশ্বাস হেল্প করেছিলেন, এবং সার্ভে করেছিলাম, রিভিউ করেছিলাম, যাতে কোর্ট কোনো কোয়েশ্চেন না করতে পারে আর বাতিল করে দিতে না পারে। কারণ বিমানবাবুরা যাওয়ার আগে বুদ্ধবাবুরা যেটা করবার জন্য বলেছিলেন সেটাও কোর্টে চ্যালেঞ্জ হয়েছিল, এটা মাথায় রাখবেন। আইনকে আইনের মতো করতে হয়। আমি নির্বাচনের আগে একটা বলে চলে গেলাম, তারপরে সেটা বাতিল হয়ে গেল, সেটা কাজের কাজ নয়। এবং সেটা করার পরে আজকে আমি গর্বের সাথে বলতে পারি, বেঙ্গলে 17% ওবিসি রিজার্ভেশনের মধ্যেই আমরা আইন করে 97% মুসলমানকে ঢোকানো হয়েছে, মুসলিম সম্প্রদায়কে রিজার্ভেশনের মধ্যে। আপনাদের যে 100% কমিউনিটি আছে তার মধ্যে 97%-এর ওপর ঢুকে গেছে এই রিজার্ভেশনে। তার ফল কি হয়েছে জানেন? মেডিকেলে কোনো সংখ্যালঘু ভাই বোনেরা খুব রেয়ার চান্স পেত, আইএএস, আইপিএস, WBCS, হায়ার এডুকেশন। আমি দেখলাম হায়ার এডুকেশনে ওদের এডুকেটেড করতে হবে। আমি যদি জেনারেল কাস্টের কোটায় হাত দিই, ঝগড়া হতে পারে, অশান্তি হতে পারে। এমনিতেই তাদের সংখ্যা কম, শিডিউল কাস্ট কোটা আছে, শিডিউল ট্রাইব কোটা আছে, ওবিসি কোটা আছে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কোটা আছে। কি করি? আমি তখন পরিকল্পনা করে আরো 1000 কোটি টাকা, আমার টাকা নেই তা সত্ত্বেও দিলাম, যে আরো 45% ট্যাক্স করো, আমি মাইনাস করবো না। 1000 কোটি টাকা উচ্চশিক্ষায় আপনাদের ছেলেমেয়েরা যাতে ভালোভাবে চান্স পায় 17% রিজার্ভেশনের, তা আলাদা করে দিয়েছি। এবং তার জন্য এই বছরে মনে রাখবেন, এই 2015-তে 25 জন WBCS বেরিয়েছে কোটার জন্য, হায়ার এডুকেশনের রিজার্ভেশনের জন্য মুসলিম, এবং 300 জন মেডিকেল কলেজ স্টুডেন্ট চান্স পেয়েছে আপনাদের সংখ্যালঘু ভাই বোনেরা। তার কারণ হচ্ছে এই রিজার্ভেশনের জন্য। আর 59,000-এর বেশি উচ্চশিক্ষায় চান্স পেয়েছে বিভিন্ন হায়ার এডুকেশনে এই রিজার্ভেশনের জন্য। এবং এটা চালু হয়েছে 15 থেকে, 14-15 থেকে। এখন তো সুযোগটা পাবেন। আমার কাছে সব ডাটা এখনই আমি জোগাড় করতে পারিনি, কারণ সবই চালু হয়েছে তো। এটা 1 বছরের মধ্যে। আমি কলকাতা পুলিশকে কিছুক্ষণ আগে জিজ্ঞেস করছিলাম, এই যে তোমরা রিক্রুটমেন্ট করেছো,
আগে তো সংখ্যালঘুরা চান্স পেতে না, তাতে কত হয়েছে বলে 2-1 বছরের মধ্যে 1000 পুলিশ রিক্রুট হয়েছে, মুসলমানরা 1000 পুলিশের রিক্রুট হয়েছে কলকাতা পুলিশে শুধুমাত্র। অর্থাৎ বিভিন্ন জায়গায় তারা যে সুযোগটা পাচ্ছে মনে রাখবেন, 10% ছয় আমরা বলেছিলাম আমরা 5 বছরে করবো 17% হায়ার এডুকেশনে, 1 বছরেই 10.5% করে দিয়েছি, আর 2 বছরই আমার টার্গেট হচ্ছে 17% করে দেবো। তাতে কি হবে, আপনাদের ছেলে মেয়েরা ভালোভাবে মেডিকেল, আইএস, আইপিএস, WBCS, ইঞ্জিনিয়ার, প্রফেসর সব জায়গাতে চান্স পাবে। এটা ঠিক। উন্নয়নটা শুরু হয় এডুকেশনের মধ্যে দিয়ে। মাদ্রাসায় আপনারাও যখন অনেক কিছু পড়ান, কম্পিউটার আমাদের গভর্নমেন্ট মাদ্রাসাগুলোতে আমি জানি ক্লাস 6-এর ওপরে কম্পিউটার শিক্ষা দেওয়া হয় এবং তাদের নানাভাবে ব্যাকআপ পর্যন্ত করা হয়। আপনারাও করেন। এখন সংখ্যালঘু ছেলে মেয়েরা জেনারেল স্কুলেও পড়াশোনা করে এবং তারা খুব ভালো রেজাল্ট করছে, খুবই ভালো রেজাল্ট করে ফাজিলতে। তারপরে আপনাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকেতে যেগুলো আছে, আমি তাদের প্রতি বছর তাদের আমি সম্বর্ধনা দিই, আমি জানি। এবং সেই জন্যই বলবো, মনে রাখবেন উন্নয়নের একটা দিক, একটা ছিল উর্দু ল্যাঙ্গুয়েজ, উর্দু একাডেমি, রিজার্ভেশন, এবার আসুন স্কলারশিপ। কথা তো অনেকেই বলতে পারে, বন্ধুরা 34 বছর ছিলেন, অনেক সরকারি অনেক জায়গায় আছে। 4 বছরে কত স্কলারশিপ দিয়েছিলেন? আমাদের আসার 4 বছর আগে বামফ্রন্ট সরকার 4 লক্ষ, আর এই 4 বছরে আমরা কত দিয়েছি জানেন? পারলে সংখ্যাটা ঘুরুন কত পার্সেন্ট, 84 লক্ষ, 84 লক্ষ, 84 লক্ষ। এবং ইন্ডিয়াতে আমরা নাম্বার 1। ইয়েস, আমি যখন মাইকের সামনে দাঁড়িয়ে বলছি সংখ্যালঘুদের স্কলারশিপে আমরা নাম্বার 1 ইন ইন্ডিয়া, আমরা নাম্বার 1। এনিবডি ক্যান চ্যালেঞ্জ মি। মনে রাখবেন 4 লক্ষ সংখ্যালঘু ছেলে মেয়েদের আমরা 671 কোটি টাকারও বেশি ঋণ দিয়েছি নিজে পায়ে দাঁড়াবার জন্য। এবং শিক্ষা ঋণ প্রায় 40.19 কোটি টাকা দিয়েছি ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্সিং পড়বার জন্য 14,000 ছেলে মেয়েদের আমরা শিক্ষা ঋণও দিয়েছি। বৃত্তিমূলক প্রশিক্ষণ আমরা 1 লক্ষ ছেলে মেয়েদের দিয়েছি, তার মধ্যে 21,000 ছেলে মেয়ে কর্মে নিযুক্ত হয়ে গেছে। সবটা বলতে গেলে অনেক বলতে হয়। মনে রাখবেন এনএসডিপি কর্মসূচি 2026 কোটি টাকা বরাদ্দ, যা সারা ভারতবর্ষের রেকর্ড। আমরা আসার 4 বছর আগে কি ছিল বাজেট? বামফ্রন্ট সরকারের মাইনরিটি ডিপার্টমেন্টের বাজেট কত ছিল? 472 কোটি টাকা। আর আমরা এটা বাড়িয়ে 4 বছরে কত করেছি জানেন? আমরা এটা করেছি 2400 কোটি টাকা। 400 কোটি টাকা থেকে 2000 কোটি টাকা বাড়িয়েছি, তার মানে বুঝতে পারছেন 5 গুণ বেশি। আমি তোদের বলি ভাই, লড়তে পারলে লড়ো, করতে পারলে করো, গড়তে পারলে গড়ো, আর তা নাহলে মানে বসে পড়ো। মিথ্যে কথা বলার কোনো প্রয়োজন নেই। হোস্টেল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, অতিরিক্ত অ্যাডিশনাল স্টাফ, এর জন্য 163 কোটি টাকা দেওয়া হয়েছে। আলিয়া বিশ্ববিদ্যালয়ে ভিসি বসে আছে, আলিগড় বিশ্ববিদ্যালয় ভিসি এসছেন এখানে, সরি আলিগড় বিশ্ববিদ্যালয় ভিসি এখানে আছে। আমি তাকে বলবো प्लीज विजिट माई आलिया यूनिवर्सिटी ऑल्सो इफ यू हैव द टाइम। अगर आपका टाइम है तो मेहरबानी करके थोड़ा आलिया यूनिवर्सिटी को भी थोड़ा विजिट कर लीजिए। आलिया यूनिवर्सिटी নিউ টাউন, সবচেয়ে ভালো জায়গা এখন ড্রিমল্যান্ড। 20 একর জমি দেওয়া হয়েছে, প্রায় 260 কোটি টাকা দিয়ে বিল্ডিং বানিয়ে দেওয়া হয়েছে, অলরেডি চালু হয়ে গেছে। 75 কোটি টাকায় আরো দেওয়া হয়েছে নির্মীয়মান আলিয়া বিশ্ববিদ্যালয় তাক সার্কাসে ক্যাম্পাস তৈরি করার জন্য। 2100 ছাত্রছাত্রীদের থাকার জন্য 115 কোটি টাকা দিয়ে হস্টেল তৈরি করা হচ্ছে। মনে রাখবেন A ক্লাস হস্টেল। 13টা জেলায় ইংরেজি মাধ্যমের মাদ্রাসা করে দেওয়া হয়েছে, কারণ আপনারা চেয়েছেন বলে। মাদ্রাসায় কম্পিউটার শিক্ষা দেওয়া হচ্ছে, প্রাথমিক জ্ঞান এবং ইন্টারনেট ব্যবহারের প্রশিক্ষণ চালু হয়েছে এবং প্রায় 1.70 লক্ষ ছেলে মেয়েদের এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে তারা চাইছেন বলে। মনে রাখবেন অনেকগুলো পলিটেকনিক কলেজ এবং 39টা ITI নির্মাণের কাজ চলছে সংখ্যালঘু দপ্তরে। এবং এছাড়াও বেঙ্গলে প্রায় 100টা ITI পলিটেকনিক কলেজ চালু হয়েছে, শুরু করা হয়েছে, আরো 100টা হাতে আছে। আমরা 40 লক্ষ ছাত্রছাত্রীকে সাইকেল দিচ্ছি, সবাইকে, হিন্দু, মুসলমান, শিখ, ইসাই। আমি 2,60,000 সংখ্যালঘু মেয়েদের দিয়েছিলাম, কিন্তু 40 লক্ষ যখন দেব, এখানে ছেলে মেয়েরা সবাই পাবে এবং তাদের কি নাম, কি জাত,
কি কাজ আমার জিজ্ঞেস করার দরকার নেই। 9, 10, 11, 12 তারা সবাই পাবে। আগামী 1 বছর 1.5 বছরের মধ্যে জানুয়ারির মধ্যে 25 লক্ষ ছেলে মেয়েদের দিয়ে দেবো, আর আরো 6 মাসের মধ্যে আরো 15 লক্ষ পাবে। সাইকেল তো আর আমি ওই নিয়ে আসলে আমার ছেড়ে দিলাম হবে না, পার্টসগুলো তৈরি করতে হয়। তো এত নয় যে বাজারে গেলাম আর রেডিমেড জামা কিনে নিলাম, অনেক দোকান আছে। সাইকেলটা তৈরি করতে হয়, যেমন ডাক্তার তৈরি করতে হয়, নার্স তৈরি করতে হয়, ইমাম তাকে আজান দেয়, যারা মুয়াজ্জিন আজানটা দিতে জানতে হয়। সিস্টেম আছে না, সিস্টেমের বাইরে তো চলা যায় না। সুতরাং সেই রকম প্রায় 1 লক্ষ মানুষকে গীতাঞ্জলিতে টাকা দেওয়া হয়েছে, বা নানা রকম হাউসিং স্কিমে 382টা আরো হস্টেল তৈরি করে দেওয়া হয়েছে। কর্মতীর্থ তৈরি করা হচ্ছে মাইনরিটিস এরিয়ায় 132টা, যেখানে বিনা পয়সার দোকান পাবে আমার সংখ্যালঘু ভাই বোনেরা। মার্কেটিং সেন্টার বড় বড় তৈরি করা হচ্ছে সারা বাংলায়, 500টা করা হচ্ছে মার্কেটিং হাব। এইরকম হজ যাত্রী দেখেছেন কোনোদিনও কোনো গভর্নমেন্ট করে? প্রত্যেকটা হজ ফ্লাইট আমার একটা করে মিনিস্টার থাকে। প্রত্যেকটা হজ ফ্লাইটে হজ যাত্রীরা যখন যায় একটা করে মন্ত্রী থাকে তাদের স্বাগতম জানাবার জন্য, তাদের বিদায় মানে ওখান থেকে ঘুরে আসবার জন্য তাদের ওয়েলকাম করা হয়, তাদের রিসিভ করা হয়, তাদের সিওফ করা হয়। এবং ওই 5.5 বছরে 4.5 বছরে প্রায় 10,000-এর বেশি হজ যাত্রী প্রতি বছর যায়। এখন আগে যেতেই পারতো না। কত হজ যাত্রী যাচ্ছে, আজ পর্যন্ত একটা ইনসিডেন্ট দেখাতে পেরেছেন? ইনশাআল্লাহ দোয়া করেছেন, আল্লাহ তাআলা দোয়া করেছেন, যার জন্য কোনো সমস্যা হয়নি। এবং এগুলো আমরা দেখি, এবারে হজে যে ইনসিডেন্ট হয়েছিল, অনেকে মারা গিয়েছেন কনস্ট্রাকশন নিতে চাপা পড়ে। তাতে আমাদের বাংলায় একজন মারা গিয়েছিল চাপা পড়ে, তার পরিবারকেও আমরা 10 লক্ষ টাকা দিয়েছি এবং তার পরিবারের সাথে আমি নিজে কথা বলেছি। আরেকজন মারা গেছে উত্তর দিনাজপুরে, যদিও অসুস্থ হয়ে, কিন্তু সেটাও আমাদের কাছে সাহায্য চাইলে আমরা নিশ্চয়ই দেবো। তাদেরও কতগুলো ইন্স্যুরেন্স আছে, হজে মারা গেলে আমরা ইন্স্যুরেন্স স্কিমই করে দিয়েছি তাদের। আমার মুয়াজ্জিন এবং ইমাম নিয়ে 51,000, মনে রাখবেন সংখ্যাটা, 51,000 কম নয়। তারা আমাদের খুব সাহায্য করেন, আমরা আমাদের কিছু তাদের সাহায্য করি। সেটা আমি বললাম না, কারণ সেটা নিয়েও কোর্টে কেস হয়েছিল আমার সাথে। আপনি জানেন তো আমি আইনের রক্ষক। আমি দেখলাম কোর্টে কেস করে আমাকে ফাঁসাচ্ছে, আমি কেন ফাঁসবো ভাই? আমি মানুষগুলোকে দেবো, আমি আইন বার করে নিয়েছি, আইনের মধ্যে থেকেই করে দিই। তারা পায়, তারা ভালো আছে, এটাই আমাদের সবচেয়ে ভালো, এবং তারা কাজ করে। আমি কথা কম বলি, বাজে কথা বলতে গেলে কাজটাই যদি নষ্ট হয়ে যায় আমার লাভ কি? একদিনের পাবলিসিটি নাইবা হলো, কাগজে আমার নাম নাইবা ছাপলো, টিভিতে আমার নাইবা দেখালো, আমার দরকার নেই। মানুষের আয়না দিয়ে আমায় দেখবেন, তাতেই আমার যথেষ্ট। উন্নয়নের আয়না দিয়ে আমার পাবলিসিটি দরকার নেই। এইরকম আগে হয়েছে কখনো? 19টা জেলায় 19টা মাইনরিটি ভবন তৈরি করে দেওয়া হয়েছে সংখ্যালঘুদের কাজকর্ম দেখবার জন্য। 17টা কাজ চালু হয়ে গেছে, 2টো বাকি আছে। আজকে স্কলারশিপ থেকে শুরু করে, ওবিসি রিজার্ভেশন থেকে শুরু করে, এমপ্লয়মেন্ট স্কিম থেকে শুরু করে সবকিছু আপনার জেলায় মাইনরিটি ভবন আছে, সেখান থেকে আপনারা পেয়ে যান। মনে রাখবেন, আমাকে সিদ্দিকুল্লাহ একটা সাজেশন দিয়েছে রিগার্ডিং শংসাপত্র, সেটা আমি আলোচনা করে নেব, যেটা বিডিওর কাছ থেকে উনি বলেছেন দেবার জন্য। এটা আমি আলোচনা করব, আমি নিশ্চয়ই চেষ্টা করব পজিটিভ করবার জন্য, বাট আমি একটু কথা বলে নিয়ে এটা আপনাদের নিশ্চয়ই জানাবো। এছাড়াও মনে রাখবেন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা ইকবাল, সেই ইকবালকে কেউ কোনোদিন ভারতবর্ষে মর্যাদা দেয়নি, কিন্তু এই গানটা আমাদের সবার কণ্ঠে। সেই ইকবালের নামে আমরা চেয়ার তৈরি করেছি আলিয়া ইউনিভার্সিটিতে। সেই ইকবালের জন্মদিন উপলক্ষে আমরা উর্দু একাডেমির পক্ষ থেকে আমরা সমস্ত পালন করেছি। ইকবালের ভাইপো এসেছিল। সুতরাং মনে রাখবেন, উন্নয়নটা হচ্ছে আমাদের পাখির চোখের মতো, এবং এই উন্নয়ন তো সারাক্ষণ হচ্ছে, সমস্ত ভাবে হচ্ছে, এবং আমি চাই আপনাদের উন্নয়ন হোক। আমি চাই আমার সংখ্যালঘু ভাই বোনের দিকে কেউ যেন কোনদিন তাকিয়ে বলতে না পারে যে টেরোরিস্ট। আমি বলতে চাই আমার ভাই বোনেরা দেশপ্রেমিক। আমি বলতে চাই টেরোরিস্ট কখনো কোনো জাতি হয় না, টেরোরিস্ট কখনো কোনো কাস্ট হয় না, কোনো ক্রিড হয় না, কোনো কেউ হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান এইভাবে হয় না। কেউ হিন্দুও টেরোরিস্ট হতে পারে, মুসলমানও টেরোরিস্ট হতে পারে। সে হিন্দু মুসলমান বলে নয়, সে ইন্ডিভিজুয়াল ব্যক্তি। এটা কাস্ট নয়, এটা ক্রিড নয়, এটা রিলিজিয়াস নয়। এটা মাথায় রাখতে হবে। অ্যান্টি সোশ্যাল আর অ্যান্টি সোশ্যাল, ক্রিমিনালস আর ক্রিমিনাল, টেরোরিস্ট আর টেরোরিস্ট, তাদের সাথে মূল স্রোতের সমষ্টিগত সমস্ত জাতির সাথে কোনো তুলনা চলে না। এবং এটা যারা করেন
তারা ভুল করেন। এবং আজকে সত্যি যদি আমায় জিজ্ঞেস করেন, আমি দুঃখী এই কারণে, আমার সংবিধান তো আমায় বলেনি তুমি কি খাবে, তুমি কি বলবে, তুমি কোথায় যাবে, তুমি কি করবে। কারা এরা? তারা ঠিক করে দেবে কে কি খাবে। বাবা বাবা, আমরা বলি আপরুচি খাওয়া পররুচি পড়া, এ তো খনার বছর। কে কি খাবে তুমি ঠিক করবে? কই আমার যে জোর করে ওরা কোনোদিনও কিছু খাওয়ায় না। আমি যখন রোজায় যাই পাশে সবকিছু থাকে, আমার যেটা ইচ্ছা আমি সেটা খাই। ওরা পুজোয় যায়, ও যেটা ইচ্ছাও খায়। এ আবার কি কথাবার্তা? ঠিক করে দেয়, ও গরুর মাংস খেয়েছে বলে ওকে খুন করে দিতে হবে। তাহলে আমি মুরগির মাংস খেয়েছি, আমাকে কি করবেন? কয়েকদিন আগে হঠাৎ উঠলো কি, সেখানে আমাকে বললো আমাদের কাছে চিঠি হয়েছিল যে পুজোর সময় সব মাংস কাটা বন্ধ করে দেবে। কেন ভাই? তুমি আলু কাটা বন্ধ করবে, পটল কাটা বন্ধ করবে, মাছ কাটা বন্ধ করবে, তো তুমি আমায় কেন এইসব বলছো? তুমি খেয়েও না হয়ে গেল, তুমি ফাস্ট করো, উপোস করো, তোমার শরীর ভালো হবে, ওয়েট কমবে, তোমার ডায়েটিং হবে। তুমি তো আমায় বলতে পারো না যে তুমি বন্ধ করো। আমি এসব করতে পারবো না, তার কারণ আমি যতদিন থাকবো আমার কাছে সকলে সমান। হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মেয়ে না ভাই ভাই, এটা আমি অলওয়েজ বলবো। আর এটা বলার জন্য যদি আমার গর্দান চলে যায়, আই ডোন্ট কেয়ার। আমি অলওয়েজ গর্বের সাথে বলি, त्याग का नाम है हिंदू, ईमान का नाम है मुसलमान, प्यार का नाम है ईसाई और सिखों का नाम है बलिदान। ये हमारा प्यारा हिंदुस्तान। এটা বলতে গিয়ে কেউ যদি মনে করেন আমার পেছনে সিবিআই লাগাবেন, আমি বলি যতগুলো আই পারো লাগাও, আমাকে জেলে নিয়ে যাবেন, মানুষের জেলে থাকবো, কি আছে, ভালোই তো, কদিন রেস্ট পাবো। মুখ বন্ধ করতে হবে, কেউ কথা বলতে পারবে না, কেউ কোনো কথা বলতে পারবে না। আমির ভুল বলেছে কি ঠিক বলেছে, এটা ওর নিজস্ব অধিকার। তার বউ একটা কথা বলেছে, সে একটা কথা বলেছে, এটা তার ডেমোক্রেটিক রাইটসে বলতেই পারে। তুমি দেশ থেকে চলে যাও, যেন মনে হচ্ছে দেশটা ওদের, আমাদের আর নয়, দেশটা সবার। এই দেশটা তো সবার, এটা আমাদের সবার জন্মভূমি, এটা আমাদের ধর্মভূমি, এটা আমাদের গণভূমি, এটা আমাদের পিতৃভূমি, এটা আমাদের মাতৃভূমি, এটা আমাদের কর্মভূমি। কারো অধিকার নয় কাউকে বলার যে তুমি পাকিস্তানে যাও, তুমি এখান থেকে বেরিয়ে যাও, অথবা তুমি ইন্ডিয়াকে অগ্রাহ্য করো। আমরা সবাই এদেশের মানুষ, এদেশের রক্ত কণায় আমাদের জন্ম, এদেশের মাটিতে আমাদের জন্ম, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা, ওদের স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী, সে যে আমার জন্মভূমি। আর তোমরা ঠিক করে দেবে, তোমরা ঠিক করে দেবে কি করবো না করবো, কি খাবো না খাবো। একটা বিরুদ্ধে বললেই বলছে ও বিরুদ্ধে কি কর, ওকে সিবিআই এনকোয়ারি কর। আমি বলি করুন, ক্ষমতায় রাখেন, যত সাহস করুন, কিন্তু মনে রাখবেন সাহসটা যেন দুঃসাহস না হয়ে যায়। সাহস থাকা ভালো, অনৈতিক কারণে দুঃসাহসিকতা থাকা ভালো নয়। আর সেদিন মনে রাখবেন, দেশে সবাই যদি ঘুমিয়ে পড়ে ভয়ে, আমি একা জেগে থাকবো। রবীন্দ্রনাথের ভাষায়, যদি তোর ডাক শুনে কে না আসে একলা চলরে, তবুও আমার হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাইকে সমান প্রোটেকশন দেব, নিরাপত্তা দেব, জীবন সুরক্ষিত করব। এটা তাদের বাঁচার অধিকার। এই অধিকার একবার নয়, হাজারবার, লাখবার বলবো এবং গর্ব করে বলবো। তাই আপনাদের আমি আবার বলি, ভাববেন না যে আপনারা বঞ্চিত, ভাববেন না আপনারা লাঞ্ছিত, ভাববেন না আপনাদের দেখার কেউ নেই, ভাববেন না আপনাদের কথা বলার কেউ নেই। শাহরুখকেও বলেছে, শাহরুখ আমাদের বাংলার ব্র্যান্ড, আমিরকেও বলেছে, রহমানের স্টেটমেন্টও আমি দেখেছি। শুধু রহমান নয়, আমির শাহরুখ নয়,
আমি অনেকের নাম জানি বলতে চাই না, তাদের থ্রেট করে বলবে তুমি একটা পাল্টা স্টেটমেন্ট দাও। আজকে মুখ্যমন্ত্রীর মতো লোক, সেও আমার সাথে ভয়ে কথা বলতে পারে না, আমার দলের এমপি, এমন করে ভয় দেখায় সব। আমি অনেক ঘটনা জানি, সহ্য করছি। মনে রাখবেন, সহ্য যেন সহ্যের বাঁধ না ভাঙে, একটা কথাই বলে দেব। এবং সেদিন যদি বাঁধ ভাঙে, আমি বিশ্বাস করি শুধু বাংলায় নয়, সারা দিল্লিতে আপনারা আমার সাথে যাবেন। সারা দিল্লি হলো, দিল্লিটা কারো কেনা নয়, ওটা ভারতবর্ষের রাজধানী, মানুষের রাজধানী, গণতন্ত্রের রাজধানী। আমি বাংলাতেও আছি, প্রতিবাদে প্রয়োজন হলে দিল্লিতেও আছি, আমি সব জায়গাতে আছি এবং মানুষের মাঝে আছি। এটাই আমার কাজ এবং এটা যতদিন বাঁচবো করে যাব। কারণ আমি বলি, আমি নিজে উর্দু ল্যাঙ্গুয়েজ ভালোবাসি, সংস্কৃতি, আমি আপনাদের সমস্ত ল্যাঙ্গুয়েজ ভালোবাসি, যত জানবো তত শিখবো। আমি একটা শায়েরিতে লিখেছিলাম, এটা আমার নিজের লেখা, कि हम कबर के डर से नहीं है, कफन को डर से नहीं है, कफन तो मेरे के लिए इंतजार करते हैं। আমি মৃত্যুকে ভয় পাই না, মৃত্যু আমার জন্য অপেক্ষা করে। তার কারণ ভয় পেয়ে রাজনীতি করা আমার কাজ নয়। কখন আমার ভালোবাসা আমার জন্য অপেক্ষা করবে, কিন্তু কখনকে আমি ভয় পাই না, তার কারণ তাকে আমি ভালোবাসি। আলটিমেটলি ওখানে আমাদের সবাইকে যেতে হবে। কিন্তু মনে রাখবেন, যতদিন বাঁচবো মাথা উঁচু করে চলবো, মাথা উঁচু করে বাঁচবো। আর আপনাদের সংগঠনে একবার নয়, ভালো কাজ করার জন্য বারবার ডাকবেন, বারবার আসবো, সালাম জানাবো, বারবার স্যালুট জানাবো। আর জানিয়ে বলবো, ইনশাল্লাহ দোয়া করো আল্লাহ, আল্লাহ তাআলা দোয়া করো আল্লাহ, ইনশাল্লাহ সকলকে ভালো রাখো আল্লাহ, ইনশাল্লাহ শান্তি দাও আল্লাহ, ইনশাল্লাহ শক্তি দাও আল্লাহ, ইনশাল্লাহ সবাইকে ভালো রেখে দাও আল্লাহ, ইনশাল্লাহ মা মাটি মানুষকে ভালো রেখে দাও আল্লাহ। তাআলা সকলকে ভালো রাখুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে ভালো থাকুন। জয় হিন্দ, খোদা হাফেজ।